আমরা এগুলো সব পড়ে ফেলেছি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, কিন্তু কি করে এগুলো হয় পড়িনি। সেগুলো হওয়ার জন্যে আমি কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমে দেখো ফুটবলটাকে লাথি মারলো, ফুটবলটা চলতে শুরু করলো। ঠিক তেমনি একটা ইনক্লাইন প্লেন দিয়ে একটা ট্রাকের উপরে একটা বড় পিপে তুলছে, কি করে উঠলো জানি না। তাহলে ফুটবল বা পিপে যদি তুলি, আমরা তোলার পেছনে কি কাজ করছে সেটা জানতে হবে। আবার উল্টোটাও ভাবি, ধরো একটা পিপে ইনক্লাইন প্লেন দিয়ে গড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি, তুমি হাত দিয়ে ওটাকে আটকে দিলে। তা তুমি যেই আটকে দিলে, তুমি আটকালে বলেই পিপেটা অত তাড়াতাড়ি পড়লো না, থেমে গেল। তাহলে ফুটবল, পিপে, এই সব ব্যাপারেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে তুমি কোনো একটা জিনিস করছো বলেই এইগুলোর গতি বা মোশনটা হচ্ছে। সেই জন্য এগুলো বলে কন্ট্যাক্ট ফোর্স, মানে তোমার জন্যে, তোমার কন্ট্যাক্টের জন্য হচ্ছে। ওপর থেকে যদি একটা বল ফেলে দিই, তাহলে দেখবে বলটা নিচে চলে এলো, সেখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট ফোর্স নেই। কে বলটাকে নিচে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সেইখানে পড়েছ গ্র্যাভিটেশন বলটাকে নিচে নিয়ে চলে গেল। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স। এরকম আরও আছে চুম্বক। চুম্বক বারম্যাগনেট যদি লোহার টুকরোর কাছে যাও, চট করে টুকরোগুলো বারম্যাগনেটের কাছে চলে আসে। সেখানেও কিন্তু কন্ট্যাক্ট ফোর্স নয়, মনে হচ্ছে যেন ম্যাজিকের মতো, কেউ ধরছে না অথচ চলে আসছে। তাহলে ম্যাগনেটিক ফোর্সও নন কন্ট্যাক্ট ফোর্স। এবার আমি যদি দেখি যে একটা বডি রেস্টে আছে, তাহলে চালাতে গেলে একটা এক্সটার্নাল ফোর্স লাগবেই। এবার উল্টোটাও বলতে পারি, একটা বডি চলতে আছে, তাকে থামাতে গেলেও ফোর্স লাগবে। কাজে ফোর্স অ্যাক্সেলারেশন করে কিংবা রিটার্ডেশন করে। যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো বডি যায়, একটা রোলারের উপর দিয়ে বাক্স যায় এয়ারপোর্টে যেমন হয়, সেটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে। কিন্তু এক্সটার্নাল ফোর্স থাকা সত্ত্বেও আমরা বুঝি না এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে কেন। উল্টোটা তুমি দেখো, তোমার যখন তুমি একটা রকেট ছুড়লে পৃথিবী থেকে, সেই রকেটটা যখন যাচ্ছে, তখন আমরা দেখব যে একটা ফোর্স দরকার আছে কি নেই। এইখানে কোনো ফোর্স দরকার নেই। এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন গ্যালিলিও সাহেব, তার আগে অ্যারিস্টটল সাহেব। এরাই আসলে এইটে বলেছিলেন যে কেন স্থির বস্তু স্থির থাকবে এবং কেন এক্সটার্নাল ফোর্স দিলে বস্তু চলবে। অ্যারিস্টটলের বক্তব্য ছিল যে পৃথিবীতে যে কোনো এক্সটার্নাল ফোর্স দরকার বস্তুকে মোশনে রাখবার জন্যে। এটা মনে হয়েছিল তখন একদম সত্যি। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, যেমন আমরা যদি ভাবি এই পুতুলটাকে নিয়ে ছেলেটা টানছে, একটা দড়ি দিয়ে টানছে, টানতে 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 নিয়ে যাচ্ছে, কাজে একটা ফোর্স। দড়িটা যখন ছেড়ে দিল, পুতুলটা নড়বে না। কাজে অ্যারিস্টটলের কথা যে ঠিক, সেটা তখন লোকে বুঝতে পেরেছিল। কিন্তু যদি তুমি একটা ফোর্স দাও,
তখন উল্টো দিকে সত্যি সত্যি আরেকটা ফোর্স, যাকে বলি ফ্রিকশনাল ফোর্স, কাজ করে, ছবিতে দেখানো হচ্ছে। কাজে তোমার ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে। কাজে এক্সটার্নাল ফোর্সের গুরুত্বটা অ্যারিস্টটলের মতো লোকেরা বুঝতে পেরেছিলেন। ফ্রিকশনাল ফোর্স বাদিকে, তুমি টানছো যে ফোর্স দিয়ে সেটা ডান দিকে, দুটো সমান বলে তোমার আর নেট ফোর্স থাকলো না। এই ভাবনাটাই তখন সবাই ভাবতো। এই অভিজ্ঞতাটা আমরা এই পুতুল দিয়ে বুঝলাম। এবার দেখো, ছেলেটা আবার পুতুলটাকে নিয়ে যাচ্ছে, টেনে 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 নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ফ্রিকশন আছে। ফ্রিকশন আছে বলে যেই ও ছেড়ে দেবে তখনও কিন্তু ওই বডিটা চলতেই থাকবে। কেন? ধরে নিচ্ছি ফ্রিকশন নেই এখন। গ্যালিলিও বলেছিলেন যে কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার নেই যদি ইউনিফর্ম ভেলোসিটিতে বডিটা যায়। সেটাই আসলে ল অফ ইনার্শিয়া, যে নো এক্সটার্নাল ফোর্স ইজ রিকোয়ার্ড। এই এক্সাম্পলটা দেখো, একটা ইনক্লাইন রোলার আছে, বলটাকে ছাড়লাম, বলটা নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। আবার ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, তখন রিটার্ডেশন হচ্ছে। কাজে একটা ফোর্স আছে। আর যদি সোজা রাস্তায় যায়, হরাইজন্টাল রাস্তায় যায়, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে না, রিটার্ডেশন হচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এইটে কেন হচ্ছে আমি বোঝাবার চেষ্টা করি। এবার যদি পুরোটা দেখি, একবার বাদিক, একবার ডান দিক, একবার বাদিক, একবার ডান দিক যাচ্ছে। কেন যাচ্ছে বোঝাবার চেষ্টা করব। এইবার তুমি এবার তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হতে হলে এক্সটার্নাল ফোর্স এবং পেছনের দিকে ফোর্স সমান হলে ইউনিফর্ম ভেলোসিটিতে বডিটা মুভ করবে। এইটাই ওই রোলারে হয়। রোলারের উপরে বাক্সগুলো আছে রেস্টে, ইউনিফর্ম ভেলোসিটিতেও যাচ্ছে। এ দুটো একই রকম অবস্থা, বাইরের থেকে কোনো ফোর্স নেই ভাবতে হবে। তাহলে বাইরের থেকে কোনো ফোর্স না থাকলে একটা বডি রেস্টেও থাকতে পারে, ইউনিফর্ম ভেলোসিটিতে সোজা রাস্তায়ও যেতে পারে। এইটাই কিন্তু আসলে আমরা এতক্ষণ ধরে বলে আসলাম। এবার তুমি নেট এক্সটার্নাল ফোর্স দুটোর ক্ষেত্রেই জিরো। এই যে রেস্টে থাকার ইচ্ছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকার ইচ্ছে, এটার নামই হচ্ছে ইনার্শিয়া। এটাই হচ্ছে ইনার্শিয়া। নিউটনের সূত্র প্রথমে লজ অফ ইনার্শিয়া বলল, যেটা গ্যালিলিও সাহেব বলেছিলেন। এক নম্বর লটা বেসিক্যালি গ্যালিলিওরই ল। আবার বলি, নিউটন সাহেব নতুন করে বললেন যে যে বডি রেস্টে আছে চিরকাল রেস্টে থাকবে। বাদিকের ছবিটা ফুটবল, যে বডি চলতেই থাকছে ইউনিফর্ম ভেলোসিটিতে, ডান দিকটা, সে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেই থাকবে। আর যদি আমি ফোর্স দিই তাহলে অ্যাক্সিলারেশন হবে। তাহলে বডি রেস্টে থাকলে নো অ্যাক্সিলারেশন, বডি ইউনিফর্ম মোশন স্ট্রেট লাইনে থাকলে তাহলেও নো অ্যাক্সিলারেশন। তাহলে এফ নেট ইকুয়াল টু জিরো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। দ্বিতীয় ক্ষেত্র এফ নেট ইকুয়াল টু জিরো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। আমাদের বক্তব্যটা হবে নো ফোর্স নো অ্যাক্সিলারেশন, নো ফোর্স নো অ্যাক্সিলারেশন। এবার যদি বডি অ্যাক্সিলারেট করে, ফুটবলটাকে মারলাম বা রকেটটা উপরে উঠলো, তখন আমাদের নিশ্চয়ই একটা ফোর্স আছে এবং সেই জন্য অ্যাক্সিলারেশন হলো।
প্রথমে আমরা এই ছবিটা দিয়ে বোঝাই। বাদিকে ছবিটা দেখো, একজন দাঁড়িয়ে আছে, ওর উপরে কি কিছু ফোর্স আছে, বাইরের ফোর্স? একটু ভেবে দেখি যে নেট এক্সটার্নাল ফোর্স কতটা। প্রথমে দেখি যে কি ফোর্স সত্যি ওকে টানছে। প্রথমটা, লোকটার ওজনটা নিচের দিকে যাচ্ছে, এগুলো আমরা সবাই জানি। ধরো লোকটার ওজন 60 কেজি, এই 60 কেজি বলটা নিচের দিকে যাচ্ছে। আর কোনো বল আছে? আর কোনো বল নেই। কিন্তু লোকটা তো নিচের দিকে যাচ্ছে না, লোকটা রেস্টে আছে। তাহলে আমরা ভাবতে পারি যখন লোকটা রেস্টে আছে তখন অ্যাক্সেলারেশন 0, ভেরি গুড। নিচের দিকে ওজনটা কাজ করছে, ভেরি গুড। এইবার নিচের দিকে ওজনটা কাজ করছে বলে মাটির ওপরে একটা আমি ক্রিয়া দিচ্ছি, তার জন্য প্রতিক্রিয়া আমার দিকে কাজ করছে, সেটাও ওজনের সমান। আমার ওজন যদি 60 কেজি হয়, তাহলে তার জন্য যে বল, নর্মাল রিয়াকশনও 60 কেজি। তাহলে গ্র্যাভিটেশনের বল আর নর্মাল রিয়াকশনের বল দুটো উল্টো দিকে, নেট ফোর্স 0, সেই জন্য বডিটা রেস্টে আছে, লোকটা রেস্টে আছে, নো এক্সটার্নাল ফোর্স। এবার ভাবতে থাকি যে লোকটা রেস্টে নেই। তুমি যদি এবার এই ছবিটা দেখো, লোকটা বালির মধ্যে দাঁড়িয়ে আছে। যখন বালির মধ্যে দাঁড়িয়ে আছে তখন কিন্তু নর্মাল রিয়াকশন কত হবে? এবার ধরো লোকটা বালির ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, তখন নর্মাল রিয়াকশন কত হবে? ওর ওজন আগের মতোই 60 কেজি। নর্মাল রিয়াকশন কি করে বার করব? বার করব এইভাবে যে ও যেহেতু তলার দিকে একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, কাজেই তলার দিকে যে ফোর্সটা আছে ওপরের দিকে ফোর্সটা তার থেকে কম। এবার এই অ্যাক্সেলারেশনের জন্য তলার দিকের ফোর্সটা 0 থেকে নিশ্চয়ই বেশি, তাহলে নেট এক্সটার্নাল ফোর্স 0 থেকে বেশি বলে আমাদের নর্মাল রিয়াকশনটা কম হবে। এর পরের এক্সাম্পলটা হলো, একটা আয়রন কিউব রাখা হয়েছে, যেটা একটা গ্লাস শিটের উপর রাখা হয়েছে, এবং গ্লাস শিটটা একটা কাঠের পাটাতনের উপর আটকে দেওয়া আছে। এবার তুমি গ্লাস শিটটাকে যদি আস্তে আস্তে উপরে তোলো, তাহলে দেখবে এই আয়রন কিউবটা একটু একটু করে তলার দিকে নেমে তারপরে আটকে যাবে। এইবার যে আটকে যাচ্ছে কেন, সেটা আমরা একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে আমি দেখতে পাবো যে কি ফোর্স এর উপর কাজ করছে যেখানে ও আটকে আছে। ছবিতে লেখা হচ্ছে পরপর। আমি যে অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, যে অ্যাঙ্গেলটাকে বলে বাংলায় বিনতি কোণ, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে হিসাবটা করব। এবার পরপর দেখো, প্রথম নর্মাল রিয়াকশন নিচের দিকে প্রথম গ্র্যাভিটেশনের জন্য ফোর্স বা ওজন নিচের দিকে ডব্লিউ। আর কি আছে? এই ডব্লিউটাকে আমি ওই কাঁচের বরাবর এক্স ওয়াই অ্যাক্সিস ধরলে দুভাগে ভাগ করতে পারি। ডব্লিউ এক্স হচ্ছে ডব্লিউ সাইন থিটা পড়েছি, আর ডব্লিউ ওয়াই হচ্ছে ডব্লিউ কস থিটা। এবার ডব্লিউকে আমি দুভাগে ভাগ করলাম, তাহলে এক্সের দিকে ডব্লিউ সাইন থিটা আর ওয়াইয়ের দিকে ডব্লিউ কস থিটা। বডিটা কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে, তাহলে ডব্লিউ সাইন থিটা যদি কাজ করে, বডিটা দাঁড়িয়ে আছে কেন? একটা ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করছে। সেই ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? যেহেতু বডিটা দাঁড়িয়ে আছে, বডির এক্স ডিরেকশনে কোনো ফোর্স নেই, সেই জন্য ফ্রিকশনাল ফোর্সটা হবে ডব্লিউ সাইন থিটা। এইবার তুমি ভালো করে বুঝতে পারবে যে তলার দিকে ডব্লিউ সাইন থিটা, সেই ডব্লিউ সাইন থিটাটা উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স ডব্লিউ সাইন থিটা,
কাজেই তলায়ও যাচ্ছে না, ওপর দিকে উঠছে না। আর ওয়াই ডিরেকশনটা যদি তুমি ভাবো, ওয়াই ডিরেকশনে তলার দিকে কত ফোর্স আছে? ডব্লিউ কস থিটা। তাহলে নেট ফোর্স এক্স ডিরেকশনে 0। এবার দেখি নেট ফোর্স ওয়াই ডিরেকশনে কি। ওয়াই ডিরেকশনের ফোর্স হচ্ছে যেটা আমরা বলি গ্র্যাভিটেশনের একটা অংশ, সেটা ডব্লিউ কস থিটা। তাহলে বডিটা নিচের দিকে চলে যাওয়া উচিত, কিন্তু ডব্লিউ কস থিটা জন্যে ওই নর্মাল রিয়াকশন হচ্ছে ডব্লিউ কস থিটা উপরের দিকে, সেই জন্য উপরেও যাচ্ছে না, ওয়াই ডিরেকশন বরাবর নিচেও যাচ্ছে না। তাহলে পুরোটা হলো অ্যাক্সিলারেশন এখানে নেই কোনো দিকেই। এক্স ডিরেকশনে ডব্লিউ সাইন থিটা ব্যালেন্স করে যাচ্ছে, আর ওয়াই ডিরেকশনে শুধু নর্মাল রিয়াকশনটা হচ্ছে। এবার আমরা আসছি একটা নতুন টপিকে, যাকে বলে ভরবেগ। ভরবেগ, একটা ট্রাক যাচ্ছে, তার ভর হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ভি। মনে রাখতে হবে মাসটা স্কেলার, ভেলোসিটি ভেক্টর, সেই জন্য দুটো গুণ করলে মোমেন্টাম ও ভেক্টর হবে। আমরা আগেই পড়েছি যে মোমেন্টাম একটা ভেক্টর রাশি। এবার ট্রাকটা যে যাচ্ছে তার মেকানিজমটা আমরা একটু জানার চেষ্টা করি। আমার মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড। এবার ছবিতে দেখো, মোমেন্টাম বাদিক থেকে ডান দিকে অ্যারো দেওয়া আছে, ভেলোসিটি বাদিক থেকে ডান দিকে অ্যারো দেওয়া আছে। এবার আরেকটা এক্সাম্পল দিই। ওপর থেকে একটা বল ছুড়লো একটা বাচ্চা নিচের দিকে, তার মাস এম, ভেলোসিটি প্রথমে 0 ছিল, প্রথমে মোমেন্টাম 0 ছিল যখন ছড়েনি। যখন ছুঁড়ে ফেললো তখন তলায় চলে এলো, তখন ভেলোসিটি হয় √2gh। তাহলে মোমেন্টাম হবে m ইন্টু √2gh। তাহলে আগে মোমেন্টাম ছিল 0, এখন মোমেন্টাম হচ্ছে m ইন্টু √2gh। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম হলো। এই চেঞ্জ অফ মোমেন্টামকে আমি যদি মাসটা ডাবল করে দিই, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম ডাবল হয়ে যাবে। এবার চেঞ্জ অফ মোমেন্টাম থেকেই আমরা ফোর্সটাকে পাই। তাহলে আগে ছেলেটাকে ধরতে যদি এফ ফোর্স পড়ে ছেলেটার ওপর, এখন 2F1 ফোর্স পড়বে, কারণ ভরবেগ মাসের উপরও নির্ভর করে। এবার যদি আমি ফোর্সটা হিসেব করতাম, কি করে করতাম? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আসলে ভরবেগের পরিবর্তন হয়েছে কতটুকু সময়, কাজে মোমেন্টামের পরিবর্তনের সাথে টাইম দিয়ে ভাগ করলেই আমি ফোর্সটা পেতাম। আমরা ধরে নিয়েছি যেন একই টাইমে আসছে। এইভাবে আমরা আস্তে আস্তে আরও উপরে চলে গেল ছেলেটা। সেইখান থেকে বলটা যদি ছড়ে, তাহলে সেই হাইটটা হলো 2h। তাই 2h থেকে যখন পড়বে, তখন ভেলোসিটি হবে √2g ইন্টু 2h, মোমেন্টাম হবে m ইন্টু √2g ইন্টু 2h, তাহলে ফোর্স হবে √2F1। তাহলে যত হাইট ওপরে উঠছে, মোমেন্টামটা যেহেতু ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, মাসটা কনস্ট্যান্ট বলে, তত আমার ফোর্সটা বেশি হচ্ছে। যত ওপর থেকে শক্তির সংরক্ষণ সূত্র তোমরা আগে পড়েছ, সেরকম ভরবেগেরও সংরক্ষণ সূত্র আছে। সূত্রটা হলো খুব সহজ। বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে একটা বস্তুর ভরবেগ বা একটা সিস্টেম বস্তুর ভরবেগ সব সময় অপরিবর্তিত থাকবে। একেই বলে ভরবেগের সংরক্ষণ সূত্র। মানে একটা বস্তু যদি ধরি, বস্তুর ভরবেগ যা আছে তাই থাকবে যদি বাইরে থেকে প্রযুক্ত বল না দিই। এগুলো আগে ডিটেলে ভেবেছি।
এবারে এর একটা সহজ অ্যাপ্লিকেশন, ধরো রাইফেল থেকে গুলি ছোড়া হলো, তা গুলি সামনের দিকে যাচ্ছে, রাইফেলটা পেছনের দিকে যাচ্ছে, কার ভরবেগ বেশি হবে? দুটোরই ভরবেগ সমান হবে। কেন? ভরবেগ সংরক্ষণের সূত্রের জন্য। ভেলোসিটি কার বেশি হবে? গুলির বেশি হবে। কেন? গুলির মাস ছোট আর রাইফেলের মাস অল্প, সেই জন্য রাইফেলের মাস অনেক বেশি, সেই জন্য রাইফেলের বেগ সামান্য হবে। এইটে ভরবেগের সূত্র সমস্ত অঙ্কে কাজে লাগবে। যতটুকু পড়ানো হলো, ওর ওপর কিছু কিছু ছোট ছোট মজার প্রশ্ন পরীক্ষায়ও আসে, সেগুলো আলোচনা করব। বইয়ে অনেক আছে, বইয়ের বাইরে একটু অন্য ধরনের মজার প্রশ্ন বলছি। প্রথমে ধরো নিউটনের 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, এগুলো কি চাঁদে খাটবে? কেন? চাঁদে তো ভর ঠিকই থাকে, কিন্তু আমরা জানি ওজনটা কমে যায়, ওজনটা 1/6 হয়। তাহলে এই সূত্রগুলো চাঁদে খাটবে কি খাটবে না? 2 নম্বর প্রশ্ন, যদি মোমেন্টাম পৃথিবীতে 10 ইউনিট হয়, চাঁদে কি 10 ইউনিট হবে? 3 নম্বর প্রশ্ন, টেম্পারেচার যদি বাড়াই, ধরো গরমের দিনে আমাদের একটা ঘরে টেম্পারেচার 36 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতের দিনে সেই ঘরে টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার গরমের দিনে যদি কোনো একটা বস্তুর চলছে যার মোমেন্টাম 100 ইউনিট হয়, শীতের দিনে কি 100 ইউনিট হবে? বা এই যে 100 ইউনিট মোমেন্টাম আছে, সেরকম দুটো বস্তু আছে, দুটো বস্তুই 100 ইউনিট মোমেন্টাম, দুটো বস্তুর ভর কিন্তু আলাদা, তাহলে তাদের গতিশক্তি কি দুটোরই 100 ইউনিট হবে? এবার আমরা যদি একটা গ্যাসের সিলিন্ডার ভাবি, গ্যাসের সিলিন্ডারটা তুমি একটা ট্রেনের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছ, ট্রেন খুব জোরে ছুটছে, আমরা জানি যে গ্যাসের মলিকুলগুলো খুব জোরে জোরে ছোটে, সেগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি। তাহলে প্রত্যেকটা মলিকুলের গতিবেগ, ট্রেনের গতিবেগ এবং মলিকুলার গতিবেগ মিলিয়ে হবে। তাহলে আমরা ভাবতেই পারি যে গতিবেগ চেঞ্জ হচ্ছে, কাজেই টেম্পারেচারও পাল্টে যাবে। ধরো তুমি তোমার এক বন্ধুকে সাইকেলের পেছনে বসিয়ে যাচ্ছ, তা তোমাদের একটা ভরবেগ আছে। এবার বন্ধুকে তুমি বললে যে এবার তুই নাম, বন্ধুটি নেমে গেল। তুমি দেখবে যে তোমার সাইকেলের বেগ বেড়ে গেল। এর কারণটা যদি ভাবো, খুব সহজ। আগে তোমাদের দুজন মিলে যখন যাচ্ছিলে, তখন একটা ভরবেগ ছিল, বন্ধু নামার সময় কিছুটা ভরবেগ নিয়ে চলে গেল, সেই জন্য বাদবাকি ভরবেগটা টোটাল ভরবেগ থেকে কমে যাবে, কিন্তু ভরও অনেকটা কমে যাবে। সেই জন্য তোমার বেগটা মনে হবে না, সত্যি সত্যি অনেকটা বেড়ে যাবে। উল্টোটা ভাবো, তুমি যেতে যেতে তোমার বন্ধুকে সাইকেলের পেছনে তুললে, তখন দেখবে তোমার বেগ কমে গেছে। কেন? বন্ধুটা কিছুটা ভরবেগ নিয়ে
তোমার গাড়িতে উঠলো, কিন্তু ভরবেগ উঠলেও তোমাদের দুজনের মাস বেড়ে গেল বলে সেই জন্যে বেগটা আস্তে আস্তে কমে যাবে। এইগুলো ভরবেগের সহজ সাধারণ উদাহরণ। লিফট আমরা পড়েছি, একটা লিফটের সহজ অঙ্ক আমি বলার চেষ্টা করি। একটা লিফট, তার মধ্যে একটা ওজন যন্ত্র আছে, তার উপরে একটা 70 কেজির লোক দাঁড়িয়ে আছে। তাহলে পার্টগুলো কীরকম হবে আমরা বলার চেষ্টা করি। প্রথমে ধরো লিফটটা 10 মিটার পার সেকেন্ডে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ওপরে উঠছে। ওজন যন্ত্রের পার্ট কত হবে? আমরা দেখেছি যে লিফট ওপরে উঠলে ত্বরণ শূন্য হয়, কাজে পার্ট হবে mg, কাজে 70 × 10 নিউটন, কাজে পার্ট 70ই হবে। এবার ধরি লিফটটা নিচের দিকে নেমে যাচ্ছে অ্যাক্সিলারেশন নিয়ে। অ্যাক্সিলারেশনটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন ওজন যন্ত্রের পার্ট কী হবে? এখানে আমরা ফর্মুলা জানি যে রিয়াকশন mg মাইনাস ma, মানে 70, 10 মাইনাস 5, তা 70 × 5 নিউটন, কাজে 35 কেজি। এবার লিফটটা নিচের দিকে অবাধে পড়ে যাচ্ছে। তোমরা ভাবতেই পারো লিফট নিচের থেকে অবাধে পড়ে যাবে কি করে? যাবে, ধরো লিফটের দড়িটা ছিঁড়ে গেল, তখন নিচের থেকে পড়ে যাবে। তখন পার্ট কত হবে? নিচের দিকে ত্বরণ তখন g, তাহলে পার্ট হবে n ড্যাশ ইস m g মাইনাস a, কাজে m g মাইনাস g শূন্য, মানে ওজন শূন্য। আমার মনে হবে ওজন শূন্য। আমি যেমন দোতলা থেকে লাফ দিলে মাটিতে মনে হয় ওজন শূন্য, এখানেও তাই ওজন শূন্য হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ হাঁটে কি করে। একটা লোক এ থেকে বিতে যাচ্ছে হরাইজন্টাল প্লেনের ওপর দিয়ে। এবার লোকটা মাটিতে তির্যকভাবে একটা বল প্রয়োগ করলো, ধরো পি। সাথে সাথে মাটিও কি করবে? একটা সমান এবং প্রতিক্রিয়া বল আর তৈরি করবে। এইবার দেখো, এই আরকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল রিয়াকশন, আর একটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার বল। কাজেই লোকটি দ্বারা প্রযুক্ত বল তার গতির কারণ নয়, ওই বলের প্রতিক্রিয়াই তাই গতির কারণ। লোকটা যে বল প্রয়োগ করে তার জন্য গতি সৃষ্টি হয় না, তার জন্য যে প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়ার একটা নর্মাল রিয়াকশন ওর ওজনকে ব্যালেন্স করে, আর আরেকটা সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য দেখতে পাবে যে এটা খুব পেছল যে জায়গা, সেখানে খুব জোরে জোরে যাওয়া যায় না, তাহলে বেশি বল দিতে হয়। বেশি বল দিলে ওই সামনের উপাংশ এফটা এত বেশি হয় যে লোকে পিছলে পড়ে যায়। এটাই হচ্ছে কি করে হাঁটে তার প্রিন্সিপাল। এবার দেখব পাখি আকাশে ওড়ে কি করে। একটা পাখি ও থেকে সিতে উঠতে যাচ্ছে, তখন ডানা দুটো ও এ এবং ও বি ওই বায়ুমণ্ডলের উপর বল দেবে। বায়ুমণ্ডল তখন একটা প্রতিক্রিয়া বল দেবে ওডি আর ওই। ওই প্রতিক্রিয়া বলের জন্যেই পাখিটা ওপরে উঠবে। এবার সেজন্য বায়ু শূন্য জায়গায় যদি হয়, সেখানে প্রতিক্রিয়া বল পায় না বলে উঠতে পারে না। এই ছবিতে স্পষ্ট করে তোমাকে এটা বোঝানো আছে। এইভাবে তোমরা চেষ্টা করো আরও সব সাধারণ নিয়ে আমরা যেসব গতি দেখি, যেমন রিক্সাওয়ালা কী করে যায়, এগুলো নিজে ঠিক এরকম করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো।
ছবি আঁকার চেষ্টা করো। আরেকটা মজার প্রশ্ন বলি, তুমি একটা মোটর গাড়িতে করে এগোচ্ছ, মোটর গাড়ির অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমার কি মনে হবে যে তোমার ওপর আপাত মাধ্যাকর্ষণ বল মোটর গাড়িতে না চললে যা থাকতো তাই থাকতো? এইটে ভেবে চিনতে উত্তর দেবে। শক্তির সংরক্ষণ সূত্র তোমরা আগে পড়েছ, সেরকম ভরবেগেরও সংরক্ষণ সূত্র আছে। সূত্রটা হলো খুব সহজ, বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে একটা বস্তুর ভরবেগ বা একটা সিস্টেম বস্তুর ভরবেগ সব সময় অপরিবর্তিত থাকবে। একেই বলে ভরবেগের সংরক্ষণ সূত্র। মানে একটা বস্তু যদি ধরি, বস্তুর ভরবেগ যা আছে তাই থাকবে যদি বাইরে থেকে প্রযুক্ত বল না দিই। এগুলো আগে ডিটেলে ভেবেছি। এবারে এর একটা সহজ অ্যাপ্লিকেশন, তাহলে রাইফেল থেকে গুলি ছোড়া হলো, তা গুলি সামনের দিকে যাচ্ছে, রাইফেলটা পেছনের দিকে যাচ্ছে, কার ভরবেগ বেশি হবে? দুটোরই ভরবেগ সমান হবে। কেন? ভরবেগ সংরক্ষণের সূত্রের জন্য। ভেলোসিটি কার বেশি হবে? গুলির বেশি হবে। কেন? গুলির মাস ছোট আর রাইফেলের মাস অল্প, সেই জন্য রাইফেলের মাস অনেক বেশি, সেই জন্য রাইফেলের বেগ সামান্য হবে। এইটে ভরবেগের সূত্র সমস্ত অঙ্কে কাজে লাগবে। নিউটনের সূত্র কি সব বস্তুর জন্য খাটবে? সব বস্তুর জন্য খাটবে। একমাত্র ব্যতিক্রম যদি বস্তুর ভর অত্যন্ত ছোট হয় এবং বস্তু যদি অত্যন্ত জোরে ছোটে। যেমন তোমরা জানো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এদের ভর অনেক কম। তুমি যদি 1 কেজিকে ভাগ করো 1-এর পেছনে 24টা 28টা শূন্য দিয়ে, তাহলে ওদের ভর পাবে। এবং এরা যখন ঘোরে তারা মোটামুটি লাইটের ভেলোসিটির ধারে কাছে ঘোরে। এই সময় কিন্তু নিউটনের সূত্র খাটবে না, তখন আমাদের নতুন সূত্র আনতে হবে, যাকে বলে কোয়ান্টাম মেকানিক্স। আর যারা নিউটনের সূত্র মানায় তাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স মানছে। এবার তখন তুমি হাফ mv² লিখতে পারবে না, অন্য কিছু লিখতে হবে। শুধু তাই নয়, ওইসব ক্ষেত্রেই একমাত্র E=mc² লেখা যায়, যে শক্তির সাথে ভরের রূপান্তর। বড় বড় বস্তুর ক্ষেত্রে শক্তির সাথে ভরের রূপান্তর আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। তোমার যেটা বল ছুটে যাচ্ছে, যত জোরেই ছুটুক তুমি বুঝতে পারবে না যে এনার্জিতে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। কিন্তু প্রোটন, ইলেকট্রন যদি সাংঘাতিক জোরে ছোটে লাইটের ভেলোসিটির কাছাকাছি, তখন তুমি E=mc² ব্যবহার করতে পারবে। এইটে জানা দরকার, তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটাকে বলে রিলেটিভিস্টিক মেকানিক্স। আর এতক্ষণ যেগুলো আমরা পড়েছি তাকে বলে নিউটনিয়ান মেকানিক্স। বড় বস্তুর জন্য আস্তে ছোটার জন্য, আর খুব ছোট বস্তুর জন্য জোরে ছোটার জন্য কোয়ান্টাম মেকানিক্স।